দীর্ঘ 5 বছর পর আমার হাজবেন্ড বিদেশ থেকে দেশে ফিরছে। আর এই খবরটা শুনে সাধারণভাবে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ অনেক বেশি খুশি, কিন্তু বিশ্বাস করেন আমি বিন্দু পরিমাণ খুশি নই। আর কেন খুশি নই সেটা অবশ্যই একটু পরেই জানতে পারবেন। আমার হাজবেন্ড বাসায় ঢোকার সাথে সাথে আমাকে দেখে প্রশ্ন করছে, তোমার মন খারাপ কেন? আমি এসেছি, তুমি খুশি হওনি? তাকে আমি মুচকে হেসে বললাম, আপনি কি যে বলেন, আপনি অনেক টায়ার্ড, আমি অনেক খুশি হয়েছি আপনি এসেছেন, আপনি আগে ফ্রেশ হয়ে রুমে যান। সে আমার কথা মতো রুমে যায়। আমি তার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে যাচ্ছিলাম এবং একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। আমার হাজবেন্ড সেটাও ফলো করে আমাকে জিজ্ঞেস করে, তোমার কি পায়ে ব্যথা পেয়েছো, খুঁড়াচ্ছ কেন? তখন আমি বললাম, না, সামান্য একটু হোঁচট খেয়েছি। সেটাও আমার হাজবেন্ড খেয়াল করে আমাকে বলছে, তুমি খুঁড়াচ্ছ কেন, তুমি কি পায়ে ব্যথা পেয়েছো? তখন আমি বললাম, সামান্য একটু হোঁচট খেয়েছিলাম তো, তাই একটু ব্যথা, ঠিক হয়ে যাবে, আপনি সমস্যা নেই, রেস্ট করেন। তখন আমাকে বলছে, আসলে আমি খুবই ক্লান্ত আছি, আমাকে একটু ঘুমাইতে হবে, তুমি আমাকে দুপুর দুপুর ডাক দিও, আমি কিন্তু ঘুমিয়ে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তোমাকে নিয়ে বাইরে বের হব, তুমি একটা নীল রঙের শাড়ি পরবে আর সোনার গহনা পরে রেডি হবে। তখন আমি জাস্ট মুচকি হেসে ওকে বললাম, ঠিক আছে, আপনি ঘুম থেকে উঠুন, তারপর দেখা যাবে। আমি রান্না বান্না কমপ্লিট করলাম। আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে ঠিক 3টা বাজে খাওয়া দাওয়া করে আমাকে বলছে, এখন তুমি রেডি হয়ে আসো, যাও। তখন বললাম, দেখেন, আমার আসলে নীল কালার কেন কোনো শাড়ি নাই, আর তাছাড়া গহনাও নাই, তার থেকে ভালো আপনি নিজে একটু ঘুরে আসেন, আপনি ঘুরে বেরিয়ে আসেন। তখন আমার হাজবেন্ড আমাকে বলছে একটু উঁচু গলায়, তুমি কি আমার সাথে ফাইজলামো করো? এতগুলো বছর পর আমি দেশে আসছি, তোমাকে নিয়ে আমি একটু ঘুরবো, আর তুমি এই ধরনের কথা বলতেছো, যাও তো রেডি হয়ে আসো। তখন আমিও একটু গলা উঁচু করে বললাম, আমি আপনার সাথে কেন ফাইজলামো করব? আমি সত্যি বলছি, আমার কোনো শাড়ি গহনা কিচ্ছু নাই, ভালো জামাও নাই। দেখেন না, আমি এরকম জামা পরে আছি, এই ধরনেরই আর 2টা জামা আছে, তাছাড়া আমার আর কোনো জামা নেই, এগুলো পরে বাইরে বের হওয়া যায় না। তখন আমার হাজবেন্ড বলছে, কেন? তোমাকে ফোনে বললে তো তুমি বলতা তোমার শাড়ি চুড়ি গহনা সব আছে, সব কিনছো, তাছাড়া তোমাকে প্রতি মাসে হাত খরচের টাকা দেওয়া হয়, শাড়ি গহনা কেনার জন্য আলাদা টাকা দেওয়া হয়, গত মাসেও তোমার গোল্ডের জন্য আমি 1.5 লক্ষ টাকা পাঠিয়েছি মায়ের অ্যাকাউন্টে, সেগুলো কোথায়? তখন আমি বললাম, সেগুলো কোথায় জানার জন্য তো আপনার মার সাথে কথা বলতে হবে, আমার এগুলো কিছুই নাই। তখন তার মাকে সে ডাকে এবং আমার শাশুড়ি ঘরে ঢুকে বলছে, কিরে বাবা, চিল্লাচ্ছিস কেন, বৌমা কিছু করেছে? তখন আমার হাজবেন্ড আমার শাশুড়িকে বলছে, বৌমা কি করবে, বৌমা তো পরে আছে একটা ছেঁড়া জামা, আমি আসার পর থেকে দেখছি ও এই ধরনের জামা পরে আছে, আর ও বলছে জামা গহনা ওর কিছুই নাই, এগুলো কি সত্য? তখন তার মা একদম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা নাই। আমি তখন মুখ খুললাম, আমার হাজবেন্ডকে বললাম, শোনো, আমি এখন তোমাকে সবকিছু বলছি, তারা যেহেতু সামনে আছে, তার কোনো উত্তর নাই, কারণ সে যা যা করছে তুমি শুনলে অবাক হয়ে যাবা। তুমি যে আমাকে মাসে মাসে হাত খরচের টাকা দিতা, সেখান থেকে কানা করিও তোমার মা আমাকে দিত না, আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসে আমাকে মাস চলতে হতো। আর শাড়ি চুড়ি গহনা কেনার জন্য যে টাকাগুলো দিতা, সেটা তোমার মা তোমার বোনকে দিত চলাফেরা করার জন্য। আর তুমি যে 1.5 লক্ষ টাকা পাঠিয়েছো গত মাসে, সেটা দিয়ে তোমার মা তোমার বোনকে আইফোন কিনে দিয়েছে, দেখো তোমার বোন এখনো হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে মূল কাহিনী। আর বললা না যে আমি পায়ে কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, আমার সামান্য থেকে সামান্য ভুল হলে তোমার মা আমার উপর অত্যাচার করতো। তুমি আসার আগে মানে পরশুদিন আমার ডাউল রান্না করতে একটু লবণ কম হয়েছিল, সে গরম ডাউল আমার পায়ের উপর ঢেলে দিয়েছিল, যে কারণে আমি হাঁটতে পারছি না, আমার পায়ে প্রচন্ড ব্যথা, ফোস্কা পড়ে গেছে। সবকিছু শোনার পরে বিশ্বাস করেন, আমার হাজব্যান্ড আমার শাশুড়ির সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে, মানে তাদের মা ছেলের মধ্যকার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি দাঁড়ায়। তখন আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে আমার হাজব্যান্ডকে বুঝালাম, দেখো যা হওয়ার হয়ে গেছে, তুমি ছিলা না, আমি তোমাকে কখনো ফোনে কিছু বলি না যে তুমি টেনশন করবা, তুমি উপস্থিত হয়েছো, সামনাসামনি যা দেখছো তুমি নিজে বুঝতে পারছো। আমার একটা অনুরোধ, তুমি আর বিদেশে যাবা না, তুমি দেশে থেকে আমার সাথে থাকো, যা পারো তাই করো, যেভাবে পারো সেভাবে চলো, কিন্তু তুমি আমার সাথে থাকো। আমার হাজবেন্ড আমার রিকোয়েস্ট মেনে নেয় এবং আমাকে বলে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন তুমি যে জামা আছে তুমি সেটা পরে রেডি হও, আমরা আগে শপিং করব, তোমাকে আগে শপিং করে দিব, তারপরে বাকি সব কাজ হবে। এইভাবে আমাদের এই সমস্যাটা মিটে যায় এবং আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো আছি। দোয়া করবেন সবাই।